ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণ পাওয়ার্ড বাই এন মোহাম্মদ প্লাস্টিকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া হক। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার সাথে অতিথি হয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর শফিউল আলম ভূঁইয়া এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। দর্শক, এ পর্যায়ে আমরা জেনে নেব মার্কেন্টাইল ব্যাংক আজকের সংবাদ শিরোনাম। ডাকসুর নতুন ভিপিকে অভিনন্দন ছাত্রলীগ সভাপতির। শিক্ষা বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার নুরুল হকের। সরকারি হাসপাতালেই চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের আলাদা কর্নারের ব্যবস্থা রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ। এবং ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম 103% বাড়ানোর প্রস্তাব তিতাসের দ্বিমত বিইআরসির কারিগরি কমিটির। ডাকসুর নতুন ভিপি নুরুল হককে অভিনন্দন জানিয়েছেন পরাজিত প্রার্থী ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখতে সবাই একসাথে কাজ করার আহ্বান জানান। আর নতুন ভিপি এ সময় শিক্ষা বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে তার অঙ্গীকার ব্যক্ত করেন। ডাকসু নির্বাচনের পর মঙ্গলবার দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল উত্তপ্ত। তবে বিকেলে দৃশ্যপট বদলে যেতে থাকে। এ সময় ফলাফল প্রত্যাখ্যান করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়া বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের সরে যাওয়ার আহ্বান জানান ভিপি পদে পরাজিত ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। তার সামনে এইভাবে অবরোধ দেখতে দৃষ্টিগত লাগে। এরপরই নবনির্বাচিত ভিপিকে অভিনন্দন জানাতে টিএসসিতে যান ছাত্রলীগের এই নেতা। বুকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান নবনির্বাচিত ভিপিকে। এ সময় দায়িত্বশীল আচরণ করার পাশাপাশি শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে একসাথে কাজ করার ঘোষণা দেয়া হয়। আমরা চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় বাংলাদেশ তথা এই জাতির বাতিঘর। আমরা চাই এই বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। সকলে ভাই ভাই, সেই ভাই ভাইয়ের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সেজন্য আমি সকল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রতি আহ্বান জানাবো। এর আগে দুপুরে ক্যাম্পাসে আসেন ডাকসু ভিপি নুরুল হক। এ সময় গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে দাঁড়ালে তাকে ধাওয়া দেয়া হয়। বিজয়ী দুই পদ ছাড়া বাকি পদগুলোতে পুনর্নির্বাচনের দাবি জানান তিনি। আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করে বললাম যে আমাদের বিসি স্যার যদি সুষ্ঠু নির্বাচন দেয়, ছাত্রলীগ একটি সদস্য পদও পাবে না। যদি পদ পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব এবং যে আমাকে বিপি বানিয়েছে ছাত্ররা, সেই পদত্যাগ করে চলে যাবে এই বিশ্ববিদ্যালয় থেকে। সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ে ডাকসু নিয়ে পুনর্নির্বাচন সম্ভব নয় বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ সামাদ। পুনর্নির্বাচনের কোনো সুযোগ আমরা দেখি না। বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেখানে আমি ছিলাম এবং একটা তথ্যানুসন্ধান কমিটি হয়েছে। আজকে সকাল 10টায় মিটিং করে আমরা সেই যে জায়গা অর্থাৎ কুয়েত মৈত্রী হলের আমরা একটা পরিদর্শন করে আসলাম এবং তদন্ত শেষে আমরা এটা মাননীয় উপাচার্যের কাছে রিপোর্ট দিব। সাইফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। সরকারি হাসপাতালেই চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় তিনি এমন নির্দেশ দেন। সভায় 2650 কোটি টাকার 6টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। রাজধানীতে 379 কোটি টাকা ব্যয়ে সরকারি কর্মচারী হাসপাতাল 500 শয্যায় উন্নীতকরণ প্রকল্পের অনুমোদন দেয় একনেক। এ সময় প্রধানমন্ত্রী হাসপাতালের নকশা আরও মানবিক ও দৃষ্টিনন্দন করার নির্দেশ দেন। সেই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনায় কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা ইটিপি নির্মাণের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। সরকারি চিকিৎসকরা যাতে হাসপাতালেই প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন সে ব্যবস্থা রাখারও অনুশাসন দেন শেখ হাসিনা। এছাড়া একনেকে 722 কোটি টাকা ব্যয়ে শেখ হাসিনা নকশিপল্লী নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। জামালপুরে 300 একর জমির ওপর নির্মাণ হবে নকশিপল্লী। পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী জানান, চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত দেশে এডিপি বাস্তবায়ন হয়েছে 39.13%। এডিপি বাস্তবায়নের হার ফেব্রুয়ারি মাস শেষ হলো, সেই মাস পর্যন্ত 39.13 39.13%।
একই সময় ব্যয় করেছি 70,772 কোটি টাকা। হাসপাতালেই যাতে ডাক্তার মহোদয়গণ একটা উইঙ্গে বসে এখানেই ওদেরকে একটা সুন্দর জায়গা দিয়ে দেন, একটা টাইম দিয়ে দেন, এখানেই তার প্র্যাকটিস করুক, এটা ছিল একটা নির্দেশনা। গণশুনানিতে প্রতি ঘনমিটার গ্যাসের দাম প্রায় 103% বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিতরণকারী কোম্পানি তিতাস। তবে চলতি অর্থ বছর গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন নেই বলে মনে করছে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি। সকালে রাজধানীর টিসিবি ভবনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এই গণশুনানির আয়োজন করে। ভোক্তা পর্যায়ে 1 চুলায় 750 থেকে বাড়িয়ে 1350, 2 চুলায় 800 থেকে বাড়িয়ে 1440 টাকা করার প্রস্তাব দেয় কোম্পানিটি। তিতাসের প্রস্তাবনায় বলা হয়, বিদ্যুৎ উৎপাদনে বর্তমান মূল্য থেকে 208% বাড়িয়ে 9 টাকা 74 পয়সা, শিল্পক্ষেত্রে 132% বাড়িয়ে 24 টাকা 5 পয়সা, বাণিজ্যিক ক্ষেত্রে 41% দাম বাড়িয়ে 24 টাকা করতে হবে। তিতাস বলছে, আমদানিকারকরা এলএনজি গ্যাস দেশে উৎপাদিত গ্যাসের সাথে মেশালে প্রতি ঘনমিটার গ্যাসের বিক্রয় মূল্য দাঁড়ায় 14 টাকা 91 পয়সা। আমাদের অলমোস্ট 6,000 কোটি টাকা লাগবে এই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য, এবং তাতে ঢাকা শহরের যে পাইপলাইনগুলো এগুলো অলমোস্ট সব রিপ্লেস হয়ে যাবে আর কি, বিভিন্ন সেগমেন্ট অনুযায়ী। গ্রাহক সেবার মান উন্নয়ন করার লক্ষ্যে ভারিত গড়ে প্রতি ঘনমিটার গ্যাসের বিতরণ মার্জিন 0.5562 টাকা বিবেচনা করার জন্য অনুরোধ করছি। তিতাস গ্যাসের রাইটদের উপর রিটার্ন বিবেচনায় 18 অর্থ বছরের রিট রাজস্ব চাহিদা ইউনিট প্রতি -0.01858 টাকা এবং তিতাস গ্যাসের বিতরণ চার্জ প্রতি ইউনিট 0.25 টাকা। এমত অবস্থায় 2018 অর্থ বছরের প্রকৃত ব্যয় ভিত্তিতে বিতরণ চার্জ পরবর্তীতে পুনর্নির্ধারণ করা যেতে পারে এবং বর্তমান বিতরণ চার্জ অপরিবর্তিত রাখা যেতে পারে। এই ছিল মূলত আজকের দিনের প্রধান খবরগুলো। আমাদের সাথে স্টুডিওতে আছেন ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং আছেন শফিউল আলম ভূঁইয়া। শুরুতেই যেমনটা জানিয়েছি সবাইকে, আলোচনা করতে চাই আজকে গতকাল থেকে আজ পর্যন্ত যে বিষয়টি পত্রপত্রিকা এবং মূল সংবাদ হিসেবে প্রাধান্য পেয়েছে, এবং গত কদিন থেকেই মানে তফসিল ঘোষণার পর থেকেই আসলে ডাকসু নির্বাচন নিয়ে বহু চড়াই উতরাই পার হয়ে অবশেষে ডাকসু নির্বাচন হলো, ভোট গ্রহণ হলো। সেই ভোটের ফলাফলও আমরা দেখতে পেলাম। গত রাতের উত্তেজনা, চাপা ক্ষোভ, বিক্ষোভ, ক্লাস পরীক্ষা বর্জন, বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি, সেগুলো আমরা দেখতে পেয়েছি। এবং আজকে সবশেষ আমরা যেটা দেখতে পেয়েছি যে নবনির্বাচিত যিনি ভিপি হয়েছেন তাকে তার প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন তারা কোলাকুলি করেছেন এবং এই নির্বাচনটিকে একটি সুষ্ঠু নির্বাচন বলে তারা সব উভয় পক্ষ মেনে নিয়েছেন এবং শিক্ষার পরিবেশ, শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন। শফিউল আলম ভূঁইয়া, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। পুরো বিষয়টির সাথে আপনি অনেকখানি সম্পৃক্ত ছিলেন। কেমন নির্বাচন হলো আপনার মুখ থেকে শুরুতেই জানতে চাই। নির্বাচন কেমন হলো এটি নিয়ে তো কালকে থেকে আমরা আলাপ করছি যে দুটি জায়গায় সমস্যা ছাড়া, একটি হচ্ছে আমাদের কুয়েত মৈত্রী হল, আর একটি হচ্ছে রোকেয়া হলে একটু নির্বাচন শুরুতে বিলম্বিত হয়েছে। ওখানে ধরেন রোকেয়া হলের বেলায় দুই ধরনের বক্তব্য আমরা শুনতে পেয়েছি। এক ধরনের বক্তব্য হচ্ছে যে আপনার ব্যালট বাক্সের ভিতরে আপনার ব্যালট পেপার ছিল, এটা হচ্ছে এক ধরনের বক্তব্য। আমরা প্রাধ্যক্ষ মহোদয়ের কাছ থেকে যে বক্তব্য পেয়েছি সেটা হলো যে ট্রাঙ্কের মধ্যে ছিল ব্যালট বাক্সগুলো, তো ব্যালট পেপারগুলো ব্যালট, তো যদি ট্রাঙ্কের মধ্যে থেকে থাকে এটি ট্রাঙ্কের মধ্যেই থাকবার কথা, এতে আপত্তি করার কিছু নেই। তো এটা নিয়ে ভোট কিছুটা বিলম্বে শুরু হয়েছে। আর কুয়েত মৈত্রী হলে কিছু অনিয়মের বিষয় এসেছে। তো দুটি জায়গায় কিন্তু প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। একটি হলো যে আপনার কুয়েত মৈত্রী হলে তো একেবারে প্রাধ্যক্ষকে সরিয়ে দিয়ে নতুন প্রাধ্যক্ষ দেওয়া হয়েছে, এবং যেই ভোটগুলো পড়েছিল বলে বলা হচ্ছে, আমি যেহেতু এই জায়গায় উপস্থিত ছিলাম না বা এখনও তদন্ত কমিটির রিপোর্ট আমাদের হাতে আসেনি, কিন্তু যে ভোটগুলো দেওয়া হয়েছে বলে ধরে নেওয়া হয়েছিল সেইগুলো ফেলে দিয়ে একেবারে নতুন করে ভোট গ্রহণ করা হয়েছে কুয়েত মৈত্রী হলে, এবং আপনার রোকেয়া হলেও বিলম্ব হলেও ভোট গ্রহণ শুরু হয়েছে। তো সেক্ষেত্রে এই দুইটি জায়গায় যে সমস্যা হয়েছিল এটির ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বেশ ভালোভাবেই ভোট সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিস্থিতিতে ভোট দিয়েছেন, এবং আপনি জানেন যে আমি একটা হলের প্রাধ্যক্ষ, আমার হলে 70% ভোট পড়েছে এবং নির্বাচনের পরিবেশও চমৎকার ছিল। শিক্ষার্থীরা একেবারে সেই সকাল থেকে লাইন ধরে ভোট দিয়েছে। তো কারো ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয়েছে বলে আমাদের নজরে আসেনি। তো এই যে সুন্দরভাবে একটা ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তো ভোট গ্রহণ শেষে যেহেতু আমরা ওএমআর পদ্ধতিতে
এই ভোটের ফলাফল গণনা করা হয়েছে। তো সেই ওএমআর পদ্ধতিতে গণনা করার ক্ষেত্রে মেশিনের সংখ্যা কম ছিল, এই জন্য একটু দেরি হয়েছে। তারপরে পরবর্তীতে রেজাল্ট ফাইনাল করার সময় আরও অনেক পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করে রেজাল্টটি এসেছে। তো সেই রেজাল্টই প্রায় ঘোষণা করতে করতে 3টা 3:30 বেজে গিয়েছে। তো সেই দিক থেকে আপনারা দেখেছেন যে ফলাফলের ক্ষেত্রে যে সরকারি দলের ছাত্র সংগঠন 2টি পদে হেরেছে আর বাকি সবগুলো পদে জিতেছে। তারপরে আপনার অনেকগুলো হলে সরকারি দলের সংগঠন পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে, অনেক জায়গায় স্বতন্ত্ররা জয়ী হয়েছে। তো এরকম একটা যে ফলাফলের দিক থেকে যদি চিন্তা করেন আপনি, যে একটা সুষ্ঠু নিরপেক্ষ এবং সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হয়েছে গতকালকে, এবং যেটি হচ্ছে যে 28 বছর পরে নির্বাচন হচ্ছে। 28 বছর কিন্তু ডাকসু নির্বাচন করা যায়নি। কেন নির্বাচন করা যায়নি সেগুলো আমরা জানি, যে ডাকসু নির্বাচনের সময় আসলেই ধাওয়া পাল্টা ধাওয়া থেকে শুরু করে মারামারি এই ধরনের ঘটনাগুলো, ইভেন লাশও পড়েছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। তো এবারেই আপনার নির্বাচনের পরিবেশে আমরা ব্যতিক্রম লক্ষ্য করেছি, যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটা সহনীয় অবস্থা ছিল, সুন্দর পরিবেশ ছিল। সেই পরিবেশে সকলে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করেছে, নির্বাচন সম্পন্ন হয়েছে। এবং একটা অবাক করা কাণ্ড আমার হলে যেটা ঘটেছে সেটা হলো যে নির্বাচনের আগের দিন প্রচারণায় এসেছে ছাত্রদলের যারা প্রার্থী ছিল তারা, এবং ছাত্রলীগের প্রার্থীরা ছাত্রদলের প্রার্থীদেরকে আমার রুমে নিয়ে এসেছে। যে এই যে সুন্দর সহাবস্থান, এই ধরনের সহাবস্থান ক্যাম্পাসে বিরাজ করেছে, শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে ভোট হয়েছে। তো এখন এই ভোটের রেজাল্টকে কেন্দ্র করে এক্সপেকটেশনের বাইরে যখন যায়, ছাত্ররা তো তরুণ, প্রত্যেকেই কিন্তু তার মতো করে রিয়্যাক্ট করে। তো সেই রিয়াকশনের ঘটনা ঘটেছে। তো সেইটাকেও আমরা আজকে ঘটেছে, আজকের বিষয়গুলো নিয়ে, ঘটনাগুলো নিয়ে আমরা কথা বলবো। তার আগে ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে জানতে চাই, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসলে 28 বছর পর যে নির্বাচনটিও বহু প্রতীক্ষিত এবং আমাদের অনেকের কাছে অনেক বেশি এই আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল ডাকসু নির্বাচন কেমন হয় কিংবা কেমন হতে যাচ্ছে এটি দেখার জন্য। আপনি এত বছর ধরে আছেন, এই বিষয়গুলোর সাথে দেখছেন ডাকসু নির্বাচনের সেকাল এবং একাল নিয়ে যদি আপনার সাথে একটু কথা বলতে চাই, এবার এসে আসলে আপনি 28 বছর পর এসে কোনো পার্থক্য খুঁজে পেয়েছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি সত্যিই বলেছেন যে এই 28 বছর পর গতকাল যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো, এই নির্বাচন প্রক্রিয়াটা শুরু হওয়ার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার না, শুধু গোটা জাতি এই ডাকসু নির্বাচন নিয়ে তারা একটা উৎসাহ, উদ্দীপনা, প্রত্যাশার মধ্যে দিয়েই তারা অপেক্ষা করেছে। আর আপনি যেটা বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু, এই ডাকসু তো স্বাধীনতার পর এইবার 8মবারের মতো ডাকসু নির্বাচন হয়েছে। 73 সালের নির্বাচনটি বানচাল হয়ে গিয়েছিল, আপনারা জানেন যে সারাদিনই ভোট শান্তিপূর্ণভাবে হয়েছিল, কিন্তু ফলাফল চূড়ান্তকরণের পর একটি দল যখন নিশ্চিত বিজয়ের মুখে, তখন ব্যালট পেপারগুলো সব ছিনতাই হয়ে গিয়েছিল। এছাড়া ডাকসু নির্বাচন যেগুলো অনুষ্ঠিত হয়েছে, আমরা দেখেছি জিয়াউর রহমানের সময় 3টা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 72 সালে প্রথম নির্বাচন হলো, 73-এরটা ভণ্ডুল হয়ে গেল। জিয়াউর রহমানের সময় 3টা নির্বাচন হয়েছে, এরশাদের সময়ে 2টো নির্বাচন হয়েছে, এবং এই 2টো নির্বাচনেই ভোট দেওয়ার অভিজ্ঞতা আমার ছিল। আর এইবার 2019 সালে এই নির্বাচনটি অনুষ্ঠিত হলো। আমি ব্যক্তিগতভাবে বলি যে কোনো নির্বাচন কখনো এটা একেবারেই পূর্ণাঙ্গ, একেবারে সুচারু সুষ্ঠু হয়েছে, কোনো অভিযোগ ছিল না। আমি এটা এই জন্যই বলছি যে ডাকসু নিয়ে আমার একটা ব্যক্তিগত আগ্রহের জায়গা, এই কারণে যে আমার তত্ত্বাবধানে একজন ডাকসুর উপরই এমফিল ডিগ্রি করছে, ফলে তার এই গবেষণা তত্ত্বাবধান করতে যে আমি বাংলাদেশ এবং এর আগে যে ডাকসুর যে আমাদের ঐতিহ্য, আমাদের যে কার্যক্রম, এগুলো নিয়ে আমার ব্যক্তিগতভাবেও কিছু পড়াশোনা হয়েছে। তো সেই আলোকেই বলছি যে স্বাধীন বাংলাদেশে যে ভোটগুলি হয়েছে, সেই ভোটগুলোতে একেবারে অভিযোগ ছিল না বা ছিল না এরকমটা বলা যাবে না। কিন্তু আমাদের কাছে যেটা 73 সালের পর গতকালের যে নির্বাচনটি, সেই নির্বাচনটি নিয়ে আমাদের কাছে প্রত্যাশা অনেক বেশি ছিল, যে এই নির্বাচনটি পাওয়ার জন্য ছাত্রদেরকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে। আপনি জানেন যে যখন এই সময়ের মধ্যে যারা ক্ষমতাসীন ছিল, ক্ষমতাসীনরা কখনো নির্বাচন চায়নি বা তাদের জন্য নির্বাচন হয়নি, কিন্তু বাম ছাত্র সংগঠনগুলো এই দীর্ঘ 28 বছর ধরে এই ডাকসু নির্বাচনের জন্য তারা নানাভাবে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। আইনি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ পর্যন্ত এই অধিকারটা কিন্তু আদায় হয়েছে। ফলে এই নির্বাচনটা নিয়ে গোটা জাতির মতো ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের একজন সদস্য হিসেবে আমার ব্যক্তিগত আগ্রহটা তো অনেক বেশি ছিল। তো নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর আমি আমার অনুভূতি যদি ব্যক্ত করি, তাহলে আমি কোট করতে চাই। প্রথম কথা হলো, আমাদের এই নির্বাচনের জন্য গঠিত যে নির্বাচন কমিশনার,
প্রধান চিফ নির্বাচন কমিশনার ছিলেন ডক্টর এস এম মাহফুজুর রহমান স্যার, স্যারের এই বক্তব্যটাই কোট করতে চাই, এবং এটা আমারও বক্তব্য। সেটা হলো আমি বিব্রত। এক, দ্বিতীয় কথা হলো যে আজকে অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম উনি প্রথম আলোতে একটা অভিমত বলে একটা লেখা কলাম লিখেছেন, সেখানে উনি লিখেছেন আমি আশাহত, দুইটাই আমরা। এবং একই সাথে এই একটা পূর্ণাঙ্গ 28 বছর পর যে নির্বাচনটি, সেই নির্বাচনটি কলঙ্কিত করার জন্য এটি আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মানে আমরা বলবো যে অনিয়ম যেগুলো হয়েছে, আপনি জানেন যে একটা সাধারণ শিক্ষকদের একটা পর্যবেক্ষক দল কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছিল, তারা একটা পর্যবেক্ষণ দিয়েছে, এবং এই পর্যবেক্ষণে এই নির্বাচনের যে সমস্ত অ্যানোমালিসগুলি তারা দেখেছে, যেগুলো অনিয়মগুলো তারা দেখেছে, এগুলোর সাথে আমিও একমত। কারণ আমরাও তো ক্যাম্পাসে ছিলাম, প্রত্যক্ষ করেছিলাম, কিন্তু অনেকগুলো অনিয়মকেই আমরা বড় করে দেখতাম না। আমাদের এই উপাচার্য মহোদয় সহ এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যত বড় প্রচেষ্টাটা এবং দীর্ঘদিন ধরে তারা যে কাজটি করছিলেন, এই কাজটিকে ভণ্ডুল করে দিয়ে জাতির কাছে এই নির্বাচনটাকে বড় রকমের প্রশ্নবিদ্ধ করে ফেলেছে মৈত্রী হলের একটা ঘটনা। অনেকে আমরা এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে বলতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এই ধরনের ঘটনাটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে মানে নেয়ার অবকাশ নেই। কর্তৃপক্ষ তড়িৎ ব্যবস্থা গ্রহণ করেছে। আপনি জানেন যে সেটাও ছাত্রীদের প্রবল প্রতিরোধ প্রতিবাদের মুখে কর্তৃপক্ষ নিয়েছে, এবং কর্তৃপক্ষ যে যথাযথ ব্যবস্থাটি নিয়েছে সেজন্য আমরা কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই, যে তাৎক্ষণিকভাবে, যদিও অনেকে ইনিয়ে বিনিয়ে এটাকে যে এটার মধ্যে ষড়যন্ত্র আছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু কর্তৃপক্ষ যে মাননীয় উপাচার্য সহ এটাকে আমলে নিয়ে তাৎক্ষণিকভাবে এটা ব্যবস্থা নিয়েছেন, এটা আমরা সাধুবাদ জানাই। আমার একটা জিনিস যেটা বলছি যে এই নির্বাচনটা যখন শুরু হয় তখন থেকে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের দুটো শিক্ষকদের 3টা সক্রিয় সংগঠন আছে। এই সংগঠনগুলো আমাদের আদর্শিক অবস্থানে আমরা সাদা নীল বাম কি বলে গোলাপি প্যানেল বলি। আমরা সাদা দল প্রথম থেকেই এই নির্বাচনের ব্যাপারে যখন শুরু হলো উপাচার্য মহোদয়কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমরা সাধুবাদ জানিয়েছি। তবে একই সাথে এই নির্বাচনটিকে সকলের কাছে একটা গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য আমরা মাননীয় উপাচার্যের কাছে অনুরোধ করেছিলাম যে এই নির্বাচনী প্রক্রিয়াতে অন্ততপক্ষে কেন্দ্রীয় ডাকসুর যে ইলেকশন কমিশন হয়েছে সেখানে অন্ততপক্ষে সাদা দলের একজন প্রতিনিধি রাখা হোক, ন্যূনতম একজন প্রতিনিধি রাখা হোক। আমরা জানি না যে কেন এটি শেষ পর্যন্ত হলো না। ফলে এই দায়টা এই সাদা দল বিশ্ববিদ্যালয়ে তাদের কাঁধেও যদি আজকে এখানে থাকতো, যেগুলো হয়েছে সেটা তাদের কাঁধেও পড়তো। তো আমরা এটা যদি হতো, আর আপনি দেখেন যে গত এক সপ্তাহ ধরে এই নির্বাচনকে নিয়ে যারা, এক সপ্তাহ না, তফসিল ঘোষণার পর থেকেই যে সমস্ত নির্বাচনে অংশগ্রহণকারী সংগঠন এবং প্রার্থীরা আছেন তারা মাননীয় উপাচার্যের কাছে অফিসের সামনে অবস্থান ধর্মঘট করেছেন, স্মারকলিপি দিয়েছেন, তাদের কিছু কিছু দাবি পূরণের জন্য তারা অনুরোধ জানিয়েছেন। এবং সেই দাবিগুলো তো আসলে পুরোপুরি কি মানা হয়েছিল কিনা? সিদ্দিকুর রহমান খান এবং শফিউল আলম ভূঁইয়া, আপনাদের দুজনের কাছে আসলে জানবো যে এই দাবিগুলো মানা হলে আসলে আজকে যে অনাকাঙ্ক্ষিত ছোট ছোট ঘটনাগুলো ঘটেছে নির্বাচনের পর কিংবা নির্বাচনের দিনে, সেক্ষেত্রে আসলে এই বিষয়গুলো এড়ানো যেত কিনা? তার আগে আমাদের সহকর্মী তাদেরকে একটু বলে রাখতে চাই, একজন আছেন বুলবুল রেজা এবং রেদওয়ান আহমেদ আমাদের সাথে যোগ দিবেন, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। বুলবুল রেজা গতকাল সকাল থেকেই এবং বলতে গেলে আসলে গত কয়েকদিন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচন নিয়ে কভার করেছেন এবং পুরো বিষয়টি তিনি আসলে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন। বুলবুল রেজার কাছে আসলে এই ডাকসু নির্বাচন কভার করতে গিয়ে কি কি অভিজ্ঞতা কিংবা কি কি বিষয়গুলো আপনার চোখে পড়লো বুলবুল রেজা, একটু যদি আমাদের সাথে ভাগাভাগি করে নিতেন। অচলায়তন ভেঙে যে নতুন নেতৃত্ব গতকালকে নির্বাচিত হলেন বেসরকারিভাবে, আমি প্রথমেই তাদেরকে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে যে 25টি পদে নির্বাচন হয়েছে, যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাতে চাই। পাশাপাশি 18টি আবাসিক হলে, প্রতিটি হলে 13টি করে পদ রয়েছে, যারা নির্বাচিত হয়েছেন মোট 234 জন নির্বাচিত হয়েছেন, তাদেরকে অভিনন্দন জানাতে চাই। গত একটি মাস কিন্তু আমি যদি বলি আমার যে অভিজ্ঞতা, আমি প্রতিদিনই ক্যাম্পাসে ছিলাম এই ডাকসু নির্বাচন কভার করতে। আমি যেটি দেখেছি এই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যেটি আমার কাছে মনে হয়েছে সহাবস্থানের একটি বিষয়, যেটি প্রায় 10 বছর পর কিন্তু এই নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেছিল জাতীয়তাবাদী ছাত্রদল। বিএনপির যে অঙ্গ সংগঠন রয়েছে তারা মধুর ক্যান্টিনে প্রবেশ করেছিলেন এই উপলক্ষে, এবং তারা কিন্তু পাশাপাশি বসে, অর্থাৎ ছাত্রদল, ছাত্রলীগ, বাম যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু পাশাপাশি বসে তাদের নির্বাচনী
কর্মসূচি দিয়েছেন, তারা বিক্ষোভ মিছিল করেছেন, বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কার্যালয়ের সামনে তারা অবস্থান কর্মসূচি দিয়েছেন। এবং এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু অন্য যে ছাত্র সংগঠনগুলো, অর্থাৎ তাদের মধ্যে ছাত্রদলের মধ্যে যে একটি আশঙ্কা ছিল যে কোনো সময় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, ক্ষমতাসীন যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের তোপের মুখে পড়তে হতে পারে, এই ধরনের কিন্তু কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। অন্যদিকে বিএনপির কিন্তু সিটি কর্পোরেশন নির্বাচন বা উপজেলা পরিষদের যে নির্বাচন তাতে অংশগ্রহণ না করলেও এই ডাকসু নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে, এটি একটি ইতিবাচক দিক ছিল। আর গতকাল আমরা সকাল থেকেই ছিলাম, সেই 6টা থেকেই ছিলাম নির্বাচনের বিভিন্ন কেন্দ্রে, অর্থাৎ যে আবাসিক হলগুলো রয়েছে। সকাল 6টা থেকেই কিন্তু আমরা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি, অর্থাৎ সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হলেও সকাল 6টা থেকে লাইনে দাঁড়িয়েছিলেন শিক্ষার্থীরা, যারা আবাসিক এবং অনাবাসিক শিক্ষার্থী রয়েছেন, এবং উৎসবমুখর পরিবেশেই কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। 2টি হলে মাত্র, মেয়েদের যে 5টি আবাসিক হল রয়েছে তার মধ্যে 2টি হলে অর্থাৎ ভোট গ্রহণ একটু বিলম্বে শুরু হয়েছিল কুয়েত মৈত্রী হলে, এবং সাথে সাথে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেখানে ছুটে যান এবং তড়িৎ গতিতে কিন্তু সেই নির্বাচনটি স্থগিত করেন এবং তদন্ত কমিটিও করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তার যে দায়িত্ব পালন করার কথা ছিল সেক্ষেত্রে সেটি কিন্তু দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে দুপুরের পরপরই আমরা শুনতে পেলাম যে আসলে এই হলটিতে, অর্থাৎ কুয়েত মৈত্রী হল এবং রোকেয়া হল আর সোফিয়া কামাল হল, এই হলে আসলে একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেখানে ব্যালট বাক্স পাওয়া গেছে, ব্যালট ভর্তি বস্তা পাওয়া গেছে। সে কারণে কিন্তু নির্বাচন স্থগিত করা, এবং অন্য যে সংগঠনগুলো রয়েছে, অর্থাৎ এই নির্বাচনে 12টি প্যানেল দেওয়া হয়েছিল, এর মধ্যে কিন্তু একমাত্র পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে ছাত্রলীগ। অন্য যে সংগঠনগুলো রয়েছে তারা মধুর ক্যান্টিনে এসে, বিশেষ করে বাম যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, প্রগতিশীল ছাত্রজোট 6টি সংগঠন এবং সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য 6টি সংগঠন, টোটাল 12টি সংগঠন মিলে তাদের একটি ঐক্য হয়েছিল প্রগতিশীল ছাত্র ঐক্য নামে, এবং পাশাপাশি স্বাধিকার স্বতন্ত্র পরিষদ নামে একটি প্যানেল হয়েছিল, স্বতন্ত্র জোট এবং কোটা সংস্কার আন্দোলনকারীরা, অর্থাৎ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু একত্রিত হয়ে মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে এসে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন। তাদের অভিযোগ নির্বাচনে কারচুপি হচ্ছে, এবং তার পরপরই কিন্তু একটু পরে আবার আলাদা সংবাদ সম্মেলনে ছাত্রদল মধুর ক্যান্টিনে একই দাবিতে তারাও নির্বাচন বর্জন করলেন। কিন্তু যে বিষয়টি বলতে চাই যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের 25টি যে পদ রয়েছে সেই 25টি পদের মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি, 21টি পদে তারা প্যানেল দিয়েছিল, এবং আবাসিক যে হলগুলো রয়েছে সেই আবাসিক হলগুলোতে সবগুলো হলে তারা পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি। এমনকি মেয়েদের 5টি হলের মধ্যে একটি মাত্র হলে, অর্থাৎ শামসুন্নাহর হলের ভিপি পদে তারা শুধু প্রার্থী দিতে পেরেছে, জগন্নাথ হলে তারা কোনো প্রার্থী দিতে পারেনি, বাকি হলগুলোতে পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি। তারা যে নির্বাচন বর্জন করলেন, সবশেষ যখন ফলাফল ঘোষণা হচ্ছিল, অর্থাৎ 4টার পরে যখন ভোট গণনা হলো, 6টা থেকে শুরু করে কিন্তু আমরা বিভিন্ন আবাসিক হলগুলোর ফলাফল পেতে শুরু করলাম। তাতে দেখা গেল যে একটি হলেও, একটি পদেও কিন্তু ছাত্রদল জিততে পারেনি, যারা নির্বাচন বর্জন করলেন। বুলবুল রেজা, আমরা নির্বাচন বর্জন, গতকালের এই ঘটনা নির্বাচন বর্জন পর্যন্ত থাকতে চায়। আমাদের আরেকজন সহকর্মী, আপনি জানেন যে রেদওয়ান আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছেন। তিনি নিশ্চয়ই আজকে এই যে আগের বিষয়ে কথা অবশ্যই আমরা কথা বলবো। শফিউল আলম ভুঁইয়া, একটু এখনকার পরিস্থিতিটা একটু রেদওয়ান আহমেদের কাছ থেকে জেনে নিতে চাই। রেদওয়ান, কি চলছে এখন সেখানে? আমরা তো জানি যে নবনির্বাচিত ভিপি এবং তার প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন তাদের মধ্যে বেশ সুখকর একটি মুহূর্ত কেটেছে, এবং তারা তো শিক্ষা বান্ধব পরিবেশের অঙ্গীকার নিয়েই মাঠে নেমেছেন। এখন সেখানে কি চলছে? সোনিয়া, একটি বিষয় আমি বলতে চাই যে আজকে সারাদিন নানা ঘটনা প্রবাহ ঘটেছে, এবং যেখানে স্বস্তিও রয়েছে আবার কিছু সংশয়ও রয়েছে। আমি যদি সকাল থেকে বলি তাহলে বলতে হয় যে সকালে যেসব ঘটনা ঘটেছে সেসব ঘটনার পরিপ্রেক্ষিতে দুপুরবেলা যেটা হয়েছে, অর্থাৎ দুপুরের পর বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজাউনুল হক চৌধুরী শোভন উনি টিএসসিতে আসেন এবং নবনির্বাচিত যে ভিপি নুরুল হক তাকে অভিনন্দন জানান, দুজনে কোলাকুলি করেন এবং একসাথে কাজ করার একটি অঙ্গীকার করেন। এটি সকলের জন্য একটি স্বস্তিদায়ক খবর ছিল, এবং তারপরে কিন্তু ক্যাম্পাসে সবাই একটা স্বস্তিকর পরিবেশ আসলে বিরাজ করছিল। যদিও এর আগে ভিসির কার্যালয় অর্থাৎ উপাচার্যর কার্যালয়ের সামনে অবস্থান করেছিল ছাত্রলীগ, অর্থাৎ সহসভাপতি অর্থাৎ ভিপি পদে তারা আবার পুনরায় নির্বাচনের দাবিতে তারা অবস্থান করেছিল, কিন্তু ছাত্রলীগের সভাপতি তাদেরকে গিয়ে এই অবস্থান কর্মসূচি উইথড্র করার জন্য তাদেরকে অনুরোধ জানায় এবং তখন থেকেই কিন্তু তারা সরে আসে।
সোনিয়া, একটি বিষয় আমরা বলতে চাই যে যেটি বলছিলাম, অর্থাৎ দুপুরের পর তাদের সুন্দর চমৎকার একটি পরিবেশ ছিল, যেটি হচ্ছে শোভন নুরুল হককে অভিনন্দন জানায় এবং তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে এমনটাই সবাই প্রত্যাশা করেছিল। কিন্তু যেটি দেখা যায় যে সময় গণনের সাথে সাথে, অর্থাৎ সন্ধ্যার সময়, অর্থাৎ সন্ধ্যায় নবনির্বাচিত ভিপি অর্থাৎ সহসভাপতি নুরুল হক আবার সাংবাদিকদের সাথে কথা বলে, তখন উনি আসলে পুরো সিদ্ধান্তটা আসলে বদলে ফেলে। তখন তিনি জানান যে আসলে পুরো নির্বাচনটা আবার হওয়া দরকার এবং তারা পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছেন, অর্থাৎ ফলাফল সম্পূর্ণ বাতিল করে নতুনভাবে নির্বাচনের দাবি তারা জানিয়েছে। এবং আমাদের প্রশ্ন ছিল যে তাহলে তাদের কর্মসূচি তারা যে ঘোষণা করেছিল, দুপুরবেলা যে কর্মসূচি উইথড্র করেছিল, সেই বিষয়ে আসলে কি হবে। তখন নুরুল হক জানিয়েছে যে আসলে সাধারণ ছাত্রছাত্রীদের যে কর্মসূচি সেটিতে তাদের সমর্থন থাকবে, কিন্তু সে কিংবা তারা অর্থাৎ কোটা আন্দোলনকারীদের যে প্যানেলটা ছিল তারা আলাদাভাবে কোনো কর্মসূচি ঘোষণা করেনি। এটা নবনির্বাচিত যিনি ভিপি উনি আমাদেরকে সেই সময় জানিয়েছিল সন্ধ্যার সময়। এর পরবর্তীতে বাম ছাত্র সংগঠন অর্থাৎ যে গতকালকে যে 7টি প্যানেল ভোট বর্জন করে, অর্থাৎ আজকে সেই সংগঠন তারাও এখানে একটি বৈঠক করে টিএসসিতে এবং তারাও সাংবাদিকদের সামনে কথা বলে, অর্থাৎ সন্ধ্যার পর তারাও আমাদের সঙ্গে কথা বলেছে এবং তারা বলেছে তারাও পুনরায় নির্বাচন চায় এবং তারা একটি কর্মসূচিও ঘোষণা করেছে। সেটি হচ্ছে আগামীকাল দুপুর 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে একটা বিক্ষোভ মিছিল হবে এবং সেই বিক্ষোভ মিছিল ভিসি বরাবর যাবেন তারা এবং তারা ভিসির কাছে, তারা উপাচার্যের কাছে তারা তাদের দাবি পেশ করবে আবার যাতে এই ডাকসু নির্বাচন হয়। কারণ তারা বলছে যে এই 28 বছর পর যে ডাকসু নির্বাচন হলো, যে ঐতিহ্য, তারা সেই ঐতিহ্যের এই নির্বাচনকে একেবারেই কোনো প্রশ্নবিদ্ধ দেখতে চায় না, সে কারণেই তারা এই নির্বাচনটা চায়, এমনভাবে তারা আমাদেরকে জানিয়েছিল। এবং তারা আরেকটি বিষয় বলেছে, কালকে যখন তারা দুপুর 12টা এখান থেকে বিক্ষোভ মিছিল করে উপাচার্যের কার্যালয়ের সামনে কাছে যাবে, তারা তাদের দাবিটা জানাবে, তারা সেই সময় 3 দিনের আলটিমেটাম দিবে, অর্থাৎ 3 দিনের মধ্যে যদি তাদের দাবি না মানা হয় তাহলে, অর্থাৎ নতুন নির্বাচনের ইস্যুতে ডাকসুর, তাহলে পরবর্তীতে তারা আবার নতুন করে কর্মসূচি গ্রহণ করবে। এই ক্ষেত্রে তারা 3 দিনের যে আলটিমেটাম দিয়েছিল সেটি তারা বারবারই বলেছে। সোনিয়া, আরেকটি বিষয় আমি যেটি উল্লেখ করার মতো, দুপুরবেলা যখন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি শোভন যখন এসেছিল এখানে, অর্থাৎ নুরুল হককে অভিনন্দন জানাচ্ছিল, তখন শুধু রেজাউনুল হক চৌধুরী শোভনই এসেছিল, সেই সাথে আমরা নবনির্বাচিত যিনি সাধারণ সম্পাদক হয়েছেন, এজিএস যিনি হয়েছেন, আমরা কিন্তু তাদেরকে সেই মুহূর্তে দেখিনি আসলে। তো সোনিয়া, আমি নিশ্চয়ই আজকে সারাদিনের ঘটনা প্রবাহ বললাম, আসলে বোঝা যাচ্ছে না, আগামীকালকেও তারা কর্মসূচি দিয়েছে, আগামীকাল নিশ্চয়ই বোঝা যাবে এক্ষেত্রে আসলে কি হবে। রেজওয়ান আহমেদ, অবশ্যই আমরা জানবো আসলে কি হচ্ছে, শেষ পর্যন্ত জানতে চাই, কারণ আমরা দুপুর পর্যন্ত যেমনটা দেখছিলাম শফিউল আলম ভুইয়া, যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হচ্ছে বা ক্যাম্পাসের পরিস্থিতি যেটা উত্তাল ছিল সকাল থেকে সেটা অনেকখানি স্বাভাবিক হতে শুরু করেছে, কিন্তু সন্ধ্যার পর থেকে আবারও যেমনটা রেদওয়ান আহমেদ বলছিলেন যে আবারও সেই উত্তেজনা একটু ক্রমশ বাড়ছে। এটা কেন হচ্ছে শফিউল আলম ভুইয়া? অবশ্যই, কারণ আপনি বলেছিলেন যে আমি আগের বক্তব্যে কথা বলার সুযোগ পাবো। যেমন এখানে যেটা বলা হচ্ছিল যে ক্ষমতাসীনরা নির্বাচন চায়নি, এই জায়গায় একটা সংশোধন আছে। বর্তমান ক্ষমতাসীনরা কিন্তু নির্বাচন চেয়েছে, ছাত্রলীগ নির্বাচনের দাবি করেছে, সেই কারণে কিন্তু নির্বাচন হওয়ার ক্ষেত্রে একটা সহায়ক পরিবেশ বিরাজ করেছে। আর এই যে বলা হলো যে সাধারণ শিক্ষকদের একটা পর্যবেক্ষক দল, আমি ডাকসু নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিলাম, পর্যবেক্ষক বলে কিছু ডাকসু নির্বাচনে ছিল না। কি ছিল? যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কোনো না কোনো হলের সাথে সম্পৃক্ত, তারা প্রত্যেক হলের সাথে সম্পৃক্ত হয়ে দায়িত্ব পালন করার কথা। তারপরে আমাদের কয়েকজন সহকর্মী স্বতঃপ্রণোদিত হয়ে বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ করে একটা রিপোর্ট দিয়েছেন। তাদেরকে যদি আপনারা সাধারণ শিক্ষক বলি তাহলে কিন্তু সত্যটা বলা হয় না। তারা বামপন্থী শিক্ষক, তারা নুরু এবং রাশেদের পক্ষেও কিন্তু আপনার সেই শহীদ মিনার থেকে শুরু করে অপরাজেয় বাংলায় কর্মসূচি দিয়েছেন, যুক্ত হয়েছেন, এটা হচ্ছে তাদের পরিচয়। আরেকটা হচ্ছে যে মৈত্রী হলের যে বিষয়টি বলা হলো, মৈত্রী হলের বিষয়টি হচ্ছে যে যখন একটা ব্যত্যয় সংশোধন করে ফেলা হয়, হ্যাঁ, এই ধরনের ব্যত্যয় ঘটাটাই অনাকাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, কিন্তু যখন আমরা সংশোধন করে ফেললাম বা সিদ্দিক ভাইও বললেন যে প্রশাসন সংশোধন করে ফেললো, তারপরে তো সেটা নিয়ে আর প্রশ্ন থাকে না। আর আরেকটা জিনিস উনি বলছিলেন যে সাদা দলের শিক্ষকদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি। তা আমি জানি না যে উপাচার্য বা প্রশাসন কি দল দেখে
এই শিক্ষকদেরকে নির্বাচনে সম্পৃক্ত করেছিলেন নাকি না যোগ্যতা দেখে? কারণ রিটার্নিং অফিসার যাদেরকে নিয়োগ করেছিলেন তারা তো যোগ্য ব্যক্তি। আর উপদেষ্টা পরিষদ যেটা করা হয়েছিল, সেই উপদেষ্টা পরিষদে কিন্তু সাদা দল থেকে নির্বাচিত প্রতিনিধি যারা বিশ্ববিদ্যালয়ে আছেন তারা কিন্তু ছিলেন, কেউ কেউ। হাসানুজ্জামান ছিলেন, প্রফেসর হাসানুজ্জামান। উপদেষ্টা পরিষদ নির্বাচনী এটা আচ্ছা, সিদ্দিকুর রহমান খান, আপনি নিশ্চয়ই এর উত্তরে বলতে চাইবেন। বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে আসলে শফিউল আলম ভূঁইয়া যে কথাগুলি বললেন যে কেন সাদা দল থেকে নেওয়া হলো না বা নেওয়া হয়নি, কি কি কারণে নেওয়া হয়েছে, সেই বিষয়গুলি তিনি বলছিলেন। আপনি নিশ্চয়ই তার জবাবে কিছু বলতে চান। নির্বাচনের দাবি উঠেছে, শফিউল আলম ভূঁইয়া, এটা সম্ভব কিনা আপনার কাছে জানবো। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসি, সংবাদ সম্প্রসারণের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন সংবাদ সম্প্রসারণ। আমরা শুরুতেই আমাদের যে সহকর্মীটি অপেক্ষা করে আছেন বুলবুল রেজা, তার কাছে চলে যেতে চাই। তার কাছে একটি প্রশ্ন দিয়ে আমি আসলে শেষ করতে চাই তার এই অংশগ্রহণ। বুলবুল, আমরা দেখেছি যে সকাল থেকে শুরু হয়ে দুপুর 2টা পর্যন্ত ভোট গ্রহণ চলে এবং সেই ফলাফল ঘোষণা হতে রাত 3টা পর্যন্ত সময় লেগে যায়, মানে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা হতে। এত দীর্ঘ সময় লাগার পেছনে কি কারণ বলে আপনারা মনে করছেন? আপনাদের চোখে কি পড়েছে? আবাসিক যে হলগুলো রয়েছে সেই হল সংসদের ফলাফল কিন্তু রাত 9টার মধ্যে আমরা পেয়ে গেছি। অর্থাৎ 18টি আবাসিক হলে আমরা যতটুকু জানতে পেরেছিলাম, এখানে শরীফুল আলম ভূঁইয়া স্যার রয়েছেন, তিনি নিজেও হয়তো জানেন যে মেশিন রিডেবল যে মেশিনটি দিয়ে আসলে ওএমআর শিটগুলো ভোট গণনা হচ্ছিল এগুলো কিন্তু পর্যাপ্ত ছিল না। অর্থাৎ 18টি আবাসিক হলের জন্য কিন্তু 18টি মেশিন ছিল না, যে কারণে একটি হলের ফলাফল শেষ হওয়ার গণনার পরে অন্য হলে সেই মেশিনটি নিয়ে যাওয়া হচ্ছিল। এই কারণে কিন্তু একটু সময় ক্ষেপণ হয়েছে। আর আরেকটি বিষয় যেটি, মেয়েদের হলগুলোতে কিন্তু ফলাফলগুলো আসতে দেরি করছিল, যে কারণে ওই মেয়েদের 5টি হলের কারণে ফলাফলটি দিতে দেরি হয়েছে। কারণ ভোট দেরিতে শুরু হয়েছিল 2টি হলে, আরেকটি হলে তো ফলাফল ভোট গ্রহণ স্থগিত হওয়ার পরে সেটি আবার পুনরায় যখন ভোট গ্রহণ শুরু হলো সেই কারণে দেরি হয়েছিল। এই কারণেই হয়তো ফলাফল দিতে দেরি করা হয়েছে। আর সহকর্মী রেদওয়ান আহমেদ যেটি বলছিলেন যে নবনির্বাচিত ভিপি যিনি হয়েছেন তিনি দুপুরে সংবাদ সম্মেলন করলেন যে তাদের যে কর্মসূচি সেটি তারা প্রত্যাহার করে নিলেন, ছাত্রলীগ তাদেরকে বরণ করে নিল। এর মাধ্যমে কিন্তু ছাত্রলীগ আসলে তাদের বড় মনের পরিচয় দিয়েছে। যদিও রাতে যে ঘটনাটি ঘটেছিল, মাননীয় উপাচার্য মহোদয় যখন ঘোষণা করলেন তখন কিন্তু ছাত্রলীগের একটি অংশ সেটির প্রতিবাদ করেছিল যে নুরুল হক নুরুকে তারা কোনোভাবেই এই ক্যাম্পাস অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি হিসেবে মেনে নিতে পারবে না। দেখেছি আমরা বুলবুল রেজা, সেই বিষয়টি দেখেছি আমরা। আমি একটু বুলবুল রেজাকে একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই। বুলবুল রেজা, আপনি একটু আগেই বলছিলেন প্রথম দফায় যে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রীয় মানে ডাকসুতেও তারা পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারে নাই এবং হলগুলোতেও সব জায়গায় তারা প্যানেল দিতে পারে নাই। আমি যতদূর জানি যে তারা হলগুলোতে যে প্যানেলগুলো দিয়েছে সেই প্যানেলগুলোতেও যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে এর মধ্যে বোধহয় 80%ই হলে কোনোদিন থাকার সুযোগ তাদের হয়নি। ফলে হলেও তাদের পরিচয় নেই, মানে পরিচিতি নেই। এবং আপনি কি মনে করেন গত 10 বছরে যে ক্যাম্পাসে একটা সহাবস্থানের পরিস্থিতি ছিল না, এটা কি এর মধ্যে একটা প্রতিফলন? এবং এই যে সহাবস্থান গত 1-1.5 মাস ধরে আমরা ক্যাম্পাসে লক্ষ্য করছি, নিঃসন্দেহে এটি প্রশংসনীয়। আর আপনার কি মনে হয় যে একটা নির্বাচনকে মানে ভালোভাবে উতরিয়ে নেওয়ার জন্য এটা একটা কৌশলগত অবস্থান, যে একটা সহাবস্থানের পরিবেশ তৈরি করা? কেননা আজকের কিন্তু আক্রমণের ঘটনা কিন্তু আজকেই ঘটে গেছে অলরেডি। তো এটা আপনার কি মনে হয়? স্যার, যেটি আপনি বলছিলেন যে আসলে ছাত্রদল গত 10 বছর ক্যাম্পাসে নেই এবং গত 10 বছরে তারা কিন্তু ক্যাম্পাসে কোনো রকম যে কোনো আন্দোলন, যদি বলি আমরা যে কোটা সংস্কার আন্দোলন ছিল, প্রশ্ন ফাঁসের যে বিষয়টি ছিল, সেই আন্দোলনের সময় কিন্তু আমরা গণমাধ্যম কর্মী যারা এই নিউজগুলো কাভার করেছি তাদেরকে কিন্তু আমরা পাশে পাইনি। অর্থাৎ তারা কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের সাথে তারা কিন্তু সেই সময় সহাবস্থানের প্রশ্ন তোলেননি, তারা কিন্তু কখনো তাদের পক্ষে দাঁড়াননি। আর এই যে নির্বাচনকে কেন্দ্র করে যারা এলেন, অর্থাৎ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা প্রবেশ করলেন প্রায় 10 বছর পর, এবং যে প্যানেলটি দেয়া হলো সেই প্যানেলের পরিচিতির তারা কিন্তু কেউ পরিচিত নেতা না। অর্থাৎ তাদের সাথেই আমরা কথা বলেছি, কেন্দ্রীয় যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি রয়েছে সেই কমিটির নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছি। আমরা নিউজও করেছি যে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে আমরা তৃতীয় মানের নেতা দিয়ে প্যানেল দিয়েছি, কারণ হচ্ছে
ছাত্রত্ব নেই কারো, আর যাদের অনেকের বয়স নেই, যেহেতু 30 বছরের একটি বয়স সীমা ছিল, অনেকের বয়স ছিল না, আর অন্যদিকে ছাত্রত্ব ছিল না। এই দুই কারণে তারা তাদের যে পদবি রয়েছে, যে নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে এবং মূল বিশ্ববিদ্যালয়ের যে শাখা জাতীয়তাবাদী ছাত্র দলের, সেখানে কিন্তু কারো বয়স ছিল না, যে কারণে তারা আসলে কর্মীদের দিয়ে নির্বাচন করেছেন এবং তারা আসলে তৃতীয় মানের নেতাকর্মী। এবং অনেকেই তারা এটিই ছিল কারণ মূলত বুলবুল রেজা, আমরা বুঝতে পেরেছি আপনার বিষয়টি, এবং যেটি বলছিলেন সিদ্দিকুর রহমান খান, সেটির সাথে নিশ্চয়ই আমরা সেই উত্তরটি নিশ্চয়ই পেয়ে গেছি। আপনাকে ধন্যবাদ অনেক বুলবুল রেজা আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আর সিদ্দিকুর রহমান খান, আপনি নিশ্চয়ই কিছু যোগ করতে চাইবেন। আমি আমার বক্তব্য বলার আগে দুটো জিনিস আমি একটু ক্লিয়ারিফাই করতে চাই। একটা হলো যে আমার অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া একটা কথা বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 8 জন শিক্ষক গতকাল তারা পর্যবেক্ষণের কাজটি করেছেন, তারা স্বপ্রণোদিত হয়ে তারা এই কাজটি করেছেন। এটাতে বোধহয় কিছু আংশিক তথ্য আমার মনে হয় যে আছে আর কি। তো এটা ওনারা প্রধান নির্বাচন কমিশনারের কাছে তারা লিখিত আবেদন করেছেন। আবেদনের প্রেক্ষিতে ওনারা বলেছেন যে আমাদের যেহেতু গঠনতান্ত্রিক বা আচরণবিধিতে এরকমের পর্যবেক্ষণের কোনো বিধান নেই, তবে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সেই শিক্ষক হিসাবে আপনারা করতেন, এবং তার অনুমতি নিয়েই তারা এই কাজটি করেছেন। ফলে একেবারেই যে স্বপ্রণোদিত হয়ে করেছেন তারা তা না, তারা আবেদন করেছেন এবং সেই প্রেক্ষিতেই তারা করেছেন। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই এটা স্বপ্রণোদিত হলেও করেছেন এবং তারা একটা দায়িত্ববোধ থেকে এই কাজটি করেছেন। আর আরেকটা জিনিস উনি বলেছেন যে ওরা বাম দলের শিক্ষক। আমি যদি সাদা দল করতে পারি, উনি যদি মানে করতে পারেন, আমি যদি আপনি তো সাধারণ শিক্ষক বলেন, আমি বলছি যে বাম দলের শিক্ষক, এটাও তাদের কোনো না। আর আমরা যদি কোনো ছাত্র সংগঠনের সমর্থন করতে পারি, তারা এই নুরু বা কোটা সংস্কারের সমর্থন করতে পারবে না, এটাও আমি মনে করি না। সেটা বলিনি না, ওই যে আপনি একটু আগে বললেন যে ওরা তো কিন্তু ওই নুরুদের কোটা সংস্কারের সাথে যুক্ত ছিল। একটা বিরতি নিয়ে ফিরে আসি। বিরতি নিয়ে ফিরে এই প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই খুঁজবো। একটা বিরতি নিয়ে ফিরছি, থাকুন সংবাদ সম্প্রসারণ। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন সংবাদ সম্প্রসারণ। শফিউল আলম ভূঁইয়া, সবশেষ আসলে যে বিষয়টি জানতে চাই, সবশেষ দাবিটি যেটি এখন পর্যন্ত বহাল রয়েছে সেটি হলো ডাকসুতে পুনর্নির্বাচন। ডাকসুতে পুনর্নির্বাচন সম্ভব কিনা এই প্রশ্নের উত্তরটি খুব সংক্ষেপেই জেনে নিতে চাই, সময় কিন্তু খুবই কম আছে আমাদের হাতে। পুনর্নির্বাচনের দাবিটাকে যদি আমরা একটু দেখি, যে নুরুল হক নুরু যিনি ভিপি নির্বাচিত হয়েছেন, উনি দাবি করেছেন 2টা পদ ছাড়া অন্যগুলোতে পুনর্নির্বাচন। তার মানে কি আমি যেগুলো জিতেছি সেগুলোতে ফেয়ার হয়েছে, অন্যগুলোতে ফেয়ার হয়নি। কারণ যদি কারচুপি হতো তাহলে তো নুরু ভিপি হতে পারেন না, তাহলে তো শোভন ভিপি হতো, যেহেতু সে সরকারি দলের ছাত্র সংগঠনের যদি কারচুপি হতো। তো উনি নুরু আমাকে আশাহত করেছে সে মাত্র 2টা ছাড়া সবগুলোতে পুনর্নির্বাচন চায়। আবার অন্যদিকে যে ছাত্রলীগের একটা পক্ষ চাচ্ছে যে ভিপি পদে এবং সমাজসেবা পদে পুনর্নির্বাচন। তার মানে কি এই দাবিগুলো হচ্ছে যে আপনার আবেগের বহিঃপ্রকাশ। বিভিন্ন জন যেভাবে আবেগের বহিঃপ্রকাশ এভাবে হচ্ছে, আসলে দাবি পূরণ হবে কিনা? করি যে দাবি পূরণের প্রশ্ন কখন আসবে? প্রশ্ন আসবে যদি নির্বাচন বা আপনার প্রশ্ন সাপেক্ষ হয়, ব্যত্যয় হয়। যেই দুটো জায়গায় ব্যত্যয় হয়েছিল সেখানে কারেকশন করা হয়েছে। কারেকশনের পরে সেজন্য কিন্তু ভোট গ্রহণ, যেখানে আমাদের অন্যান্য জায়গায় ভোট গ্রহণ 2টায় শেষ হয়েছে, সেখানে কিন্তু 5টা 5:30টায় শেষ হয়েছে। তো সেক্ষেত্রে পুনর্নির্বাচনের প্রশ্ন এখানে আসে না। আরেকটা জিনিস বলে আমি শেষ করে দিই, যেমন আজকে কিন্তু শোভন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে, বাংলাদেশ ছাত্রলীগ একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। সেটা কি যে শোভন যেভাবে ক্যাম্পাস পরিস্থিতিকে শান্ত করেছে, আরেকটু বলে নেই, সেটা হলো যে দায়িত্বটা সে পালন করেছে, এই যে নুরুকে স্বাগত জানিয়েছে সবাই মিলে ক্যাম্পাসটাকে সামনে দিকে এগিয়ে নিয়ে। রাজনীতিতে তো শেষ বলে কোনো কথা নেই। যে নুরু আজকে দুপুর পর্যন্ত শিবির ছিল এবং গতকাল পরশুদিন পর্যন্ত শিবির বলে তাকে প্রপাগান্ডা গুজব যেভাবে চালানো হয়েছে, এই নুরু তো 2টার সময় ছাত্রলীগ হয়ে গেছে, ছাত্রলীগের রাজনীতি করতেন। সুবন নিজে বলেছেন আমার সাথে রাজনীতি করতেন। তো